সামথিং বাই সি চ্যানেলে আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা অধ্যায়টির অনুশীলনের যে ৮ নম্বর অঙ্কটি আছে সেটি সমাধান করব এবং এই ৮ নম্বর অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। এখানে বলা হয়েছে যে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও ১০তম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও এখানে ১৭ হবে না, ৭ হবে, ৭তম পদের সমান। আমাদের ক নম্বরে বলা হয়েছে যে সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো। তো আমরা সবাই জানি যে সমান্তর ধারায় হচ্ছে সাধারণ অন্তর ডি থাকে এবং সাধারণ অনুপাত আর থাকে হচ্ছে গুণোত্তর ধারায়। তো এখানে হচ্ছে উপরে যে শর্তগুলো দেওয়া হয়েছে যে প্রথম পদ অর্থাৎ সমান্তর ধারার প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদের সমান এবং সমান্তর ধারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান এবং একইভাবে সমান্তর ধারার ১০তম পদ বা ১০ম পদ গুণোত্তর ধারার ৭তম পদের সমান। তো এটা হচ্ছে এই শর্তগুলো ব্যবহার করে হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে এবং একইভাবে খ নম্বরে আমাদের সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে, আমরা সেগুলো করব। অর্থাৎ ক, খ, গ, ঘ আমরা সব সমাধান আজকের এই ভিডিওতে করব। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এবং আমরা জানিও যে সাধারণ অন্তরকে অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত থাকে এবং সেটাকে হচ্ছে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় এবং উভয় ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে আমরা সেগুলো এখানে মার্ক করলাম। তো আমরা এখানে যে শর্তগুলো ব্যবহার করে যে মানগুলো বের করব সেই মানগুলোকে আমরা প্রত্যেকটা অর্থাৎ সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আমরা আলাদা আলাদা করে এভাবে মার্ক করে গোল দিয়ে রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করার সূত্রটা জানি। আমরা জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা এখানে প্রথমত সেটা লিখে নিচ্ছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে এনের মান আমরা যার জন্য বসাবো, অর্থাৎ আমরা যদি তৃতীয় পদ নির্ণয় করতে চাই তাহলে এখানে এনের মান 3 বসাবো। আমরা যদি 4তম পদ নির্ণয় করতে চাই তাহলে আমরা এনের মান এখানে 4 বসাবো। আমরা যদি 10তম পদ নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে এনের মান 10 বসাবো। এভাবে হচ্ছে আমাকে যে পদই বলুক আমরা এনের এখানে সেই মানটা বসিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা সেই পদ সংখ্যাটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সমান্তর ধারার দ্বিতীয় পদ আমাদের প্রশ্নে বা শর্তে বলা হয়েছিল, তার জন্য হচ্ছে আমরা এনের মান অর্থাৎ আমরা দ্বিতীয় পদ নির্ণয় করব এবং দ্বিতীয় পদ নির্ণয় করার জন্য আমরা এখানে এনের এখানে 2 বসাবো। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এনের এখানে জাস্ট 2 বসানো হয়েছে। তো 2 মাইনাস 1 করলে অবশ্যই 1 থাকে, 1 ইন্টু ডি অর্থাৎ থাকে হচ্ছে এ প্লাস ডি। অর্থাৎ আমরা এখানে দ্বিতীয় পদ পেয়েছি হচ্ছে এ প্লাস ডি। এবং একইভাবে আমাদের সমান্তর ধারার হচ্ছে ১০ম পদ নির্ণয় করতে বলা হয়েছে বা ১০ম পদের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে সমান্তর ধারার ক্ষেত্রে ১০তম পদ নির্ণয় করব। তো তার জন্য আমরা এখানে লিখতে পারি যে সমান্তর ধারার ১০ম পদ। তো ১০ম পদ যেহেতু নির্ণয় করতে হবে আমরা তার জন্য এনের এখানে 10 বসাবো। তো এখানে হচ্ছে যদি আমরা একবারে 10 বসিয়ে দিই, অর্থাৎ এখানে ছিল হচ্ছে ১০ম পদ। তো এখানে হচ্ছে আমরা এনের এখানে 10 বসাবো, অর্থাৎ এ প্লাস এনের এখানে 10 বসালে 10 মাইনাস 1। তো 10 মাইনাস 1 করলে হচ্ছে 9 হবে এবং শেষে একটা ডি গুণ আকারে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো এ প্লাস 10 থেকে 1 মাইনাস করলে 10 থেকে 1 মাইনাস করলে 9 এবং 9-এর সাথে অর্থাৎ 10 মাইনাস 1-এর সাথে ডি গুণ আকারে ছিল, তো তার জন্য হচ্ছে 9, 10 মাইনাস 1 করলে 9 এবং ডি অর্থাৎ 9d অর্থাৎ এ প্লাস 9d। অর্থাৎ আমরা এখানে দ্বিতীয় পদ পেয়েছি এ প্লাস ডি এবং ১০ম পদ পেয়েছি এ প্লাস 9d। তো এই হচ্ছে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ এবং ১০ম পদ এবং প্রথম পদ হচ্ছে দুইটা ধারার ক্ষেত্রে সমান, সেটা হচ্ছে এ। তো সেটা না লিখলেও চলবে। তো এটা যেহেতু সমান্তর ধারার ক্ষেত্রে আমরা শর্ত সাপেক্ষে মানগুলো নির্ণয় করেছি বা একটা আনুপাতিক সূত্র নির্ণয় করেছি, সমীকরণ নির্ণয় করেছি, তো এটাকে আমরা মার্ক করে রাখলাম সমান্তর ধারার জন্য। এখন হচ্ছে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে ঠিক একইভাবে হচ্ছে ৭তম পদ এবং হচ্ছে চতুর্থ পদ নির্ণয় করব।
তো আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের নির্ণয় সূত্র হচ্ছে জানি a ইন্টু r টু দি পাওয়ার n-1, অর্থাৎ r এর পাওয়ার হচ্ছে n-1। তো এখানে ঠিক একইভাবে হচ্ছে আমার যে কয়টি পদের কথা বলা হয়েছে সেই কয়টি পদ অর্থাৎ n এর এখানে সেই পদটাই এখানে বসাবো। তো আমাদের বলা হয়েছিল চতুর্থ পদ, অর্থাৎ সমান্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান। তো আমরা এখানে গুণোত্তর ধারার চতুর্থ পদ এখানে নির্ণয় করে নেব। তো সেক্ষেত্রে n এর এখানে আমরা 4 বসাবো, তাহলে a ইন্টু r তার পাওয়ার হচ্ছে আমরা লিখতে পারবো 4-1। তো a ইন্টু r টু দি পাওয়ার 4-1 করলে আমরা চতুর্থ পদ পেয়েছি a ইন্টু r টু দি পাওয়ার 3, অর্থাৎ এখানে 4 থেকে 1 মাইনাস করলে 3 হবে r এর পাওয়ার। তো a ইন্টু r টু দি পাওয়ার বা r এর পাওয়ার 3 আমরা এখানে লিখতে পারবো। এবং আমাদের বলা হয়েছিল যে সমান্তর ধারার দশম পদ গুণোত্তর ধারার সপ্তম পদের সমান। তো সেই ক্ষেত্রে আমরা এখানে n এর এখানে জাস্ট 7 বসাবো, 7-1 করলে হচ্ছে 6 থাকবে, তাহলে আমরা লিখতে পারবো সপ্তম পদ হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 6, এবং এটা হচ্ছে গুণোত্তর ধারার সপ্তম পদ। এখন আমাদের দুইটা সমীকরণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে সমান চিহ্ন আমরা কিন্তু ব্যবহার করে ফেলতেছি কথার মধ্যে, যে সমান্তর ধারার দ্বিতীয় পদ সমান হচ্ছে গুণোত্তর ধারার চতুর্থ পদ। তো আমরা এখানে সেটা লিখব, প্রশ্ন মতে লিখব যে সমান্তর ধারার দ্বিতীয় পদ আমরা কত পেয়েছি। সমান্তর ধারার দ্বিতীয় পদ পেয়েছি হচ্ছে a প্লাস d, এবং গুণোত্তর ধারার হচ্ছে চতুর্থ পদ পেয়েছি a ইন্টু r টু দি পাওয়ার 3। এইটার সমান এইটা আমরা লিখতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে a প্লাস ডি ইকুয়াল আমরা লিখতে পারবো a প্লাস ডি ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 3, এটা একটা সমীকরণ। এবং একইভাবে আমাদের আরও একটা সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা সমান্তর ধারার দশম পদ হবে হচ্ছে গুণোত্তর ধারার সপ্তম পদের সমান, এখানে দশম হবে 10 হবে। তো আমরা এখানে হচ্ছে আমরা বলতে পারবো যে সমান্তর ধারার দশম পদ হবে হচ্ছে বা 10তম পদ হবে হচ্ছে গুণোত্তর ধারার 7তম পদের সমান। তাহলে এখানে গুণোত্তর ধারার দশম পদ পেয়েছিলাম a প্লাস 9d, এবং গুণোত্তর ধারার 7তম পদ পেয়েছি হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 6। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা লিখতে পারি যে a প্লাস 9d ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 6। এ হচ্ছে আমার দুইটা সমীকরণ। ক নম্বরে আমাদের এই দুইটা সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছিল। খ নম্বরে আমাদের বলা হয়েছে যে এই সমীকরণ দুইটা, অর্থাৎ এই সমীকরণ দুইটা হোক বা যেখান থেকে হোক আমাদের হচ্ছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে গুণোত্তর ধারারও একটা বিষয় আছে, অর্থাৎ এই অঙ্কটার সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা একসাথে মেশানো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট গুণোত্তর ধারার আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো গুণোত্তর ধারার আর এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই দুইটা সমীকরণ কাজে লাগাবো, কারণ হচ্ছে দুইটা সমীকরণ যদি আমি ক নম্বরে নাও নির্ণয় করতাম, আমার এই খ নম্বরে আর এর মান নির্ণয় করতে গেলে আমার এই দুইটা সমীকরণ নির্ণয় করতে হতো। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক হতে যে দুইটা সমীকরণ পেয়েছি সেটা এখানে লিখতে পারি, অর্থাৎ দুইটা সমীকরণ ছিল a প্লাস ডি ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 3, এবং আরও একটা সমীকরণ ছিল a প্লাস 9d ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 6, এই দুইটা সমীকরণ। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নিচে হচ্ছে 9d আছে, অর্থাৎ 2 নম্বর সমীকরণে 9টা d আছে এবং 1 নম্বর সমীকরণে একটা d আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এই ডটাকে কাটতে চাই, তার জন্য হচ্ছে আমার 1 নম্বর সমীকরণকে আমার 9 দ্বারা গুণ করতে হবে, তাহলে 9a হয়ে যাবে প্লাস 9d হয়ে যাবে, এবং এই পাশে 9 ইন্টু 9a r টু দি পাওয়ার কিউব হবে। তো এই 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে যদি আমরা সেখান থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, অর্থাৎ অপনয়ন পদ্ধতি করানো হয়েছিল বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ সেই অধ্যায়টিতে। তো এখানে হচ্ছে আমরা অপনয়ন পদ্ধতিতে এখানে ডিটাকে কেটে দেব, অর্থাৎ একজনকে বাদ দিয়ে দেবো। তো সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে আমরা মান পেয়েছি হচ্ছে 9a প্লাস 9d ইকুয়াল 9a r টু দি পাওয়ার কিউব। এবং এই যে 1 নম্বর সমীকরণ যে মান পেলাম এখান থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ ছিল a প্লাস 9d ইকুয়াল এ পাশে মান ছিল a ইন্টু r টু দি পাওয়ার 6। তো এখানে হচ্ছে বিয়োগ করব যেহেতু, তাহলে নিচের যে সমীকরণটা সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এখানে সবার চিহ্ন প্লাস আছে তাই সবার চিহ্ন মাইনাস হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে 9a থেকে a বাদ গেলে, একটা এ বাদ গেলে থাকবে হচ্ছে 8a, এবং একইভাবে প্লাস 9d এবং মাইনাস 9d কেটে যাবে। আর ইকুয়ালের ডান পাশে হচ্ছে উপরে ছিল 9a r টু দি পাওয়ার কিউব, মাইনাস আছে নিচে ছিল a r টু দি পাওয়ার 6। তো এখান থেকে যদি আমরা a কমন নিই তাহলে থাকবে হচ্ছে 9 r টু দি পাওয়ার কিউব মাইনাস r টু দি পাওয়ার 6, এই মানটা থাকবে, এবং ইকুয়ালের বাম পাশে থাকবে হচ্ছে 8a। তো এখানে যে এটা ছিল সেই এটা যদি এ পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8a বাই a লিখতে পারবো আমরা, ইকুয়াল এ পাশে আমরা লিখতে পারবো 9 r টু দি পাওয়ার কিউব মাইনাস হচ্ছে r টু দি পাওয়ার 6।
তো বাম পাশে হচ্ছে উপরের 8 এ ছিল একটা এবং নিচে একটা এ ছিল, এই দুইটা এ উপর নিচে কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র 8 এবং ইকুয়ালের এ পাশে ছিল হচ্ছে 9 আর টু দি পাওয়ার কিউব মাইনাস হচ্ছে আর টু দি পাওয়ার 6। তো এই ইকুয়ালের ডান পাশে যে দুইজন আছে অর্থাৎ 9 আর টু দি পাওয়ার কিউব মাইনাস আর টু দি পাওয়ার 6, এই দুজনকে যদি আমরা অর্থাৎ এই দুইটা মানকে যদি আমরা ইকুয়ালের বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস আর টু দি পাওয়ার 6 ইকুয়ালের বাম পাশে আসলে হবে হচ্ছে আর টু দি পাওয়ার 6 প্লাস, এবং একইভাবে প্লাস 9 আর টু দি পাওয়ার কিউব এ পাশে আসলে হবে হচ্ছে মাইনাস 9 আর টু দি পাওয়ার কিউব, এবং ইকুয়ালের বাম পাশে হচ্ছে 8 ছিল সেটা হচ্ছে প্লাস আকারে সেটা লেখা হয়েছে, এবং যেহেতু ডান পাশ থেকে এরা দুইজন বা দুইটা মানই হচ্ছে ইকুয়ালের বাম পাশে নিয়ে যাওয়া হয়েছে তাহলে ডান পাশে কিন্তু থাকবে না, তাহলে অবশ্যই আমরা 0 লিখতে পারি। তো এই যে সমীকরণ আমরা বর্তমানে এখানে পেয়েছি, এই সমীকরণটা থেকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে আর এর মান বের করব। তো সেক্ষেত্রে এখানে আমার যে সমীকরণটা ছিল সেটা আমি এখানে লিখে নিয়েছি, অর্থাৎ আর টু দি পাওয়ার 6 মাইনাস 9 আর টু দি পাওয়ার কিউব প্লাস 8 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আগের লাইনটা, জাস্ট এখানে হচ্ছে মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেকের নিয়ম অনুযায়ী এখানে হচ্ছে আর এর মান বের করব, তার জন্য এখানে উপরে লেখা হয়েছে। তো এখানে হচ্ছে মিডল টার্ম ব্রেকের নিয়ম আমরা জানি যে মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙবো যেন সেই দুইটা পদ যোগ বিয়োগ করলে ওই মাঝখানের পদেরটি সমান হয়, এবং গুণ করলে হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়। তো এখানে হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করলে আমরা মান পাবো 8 আর টু দি পাওয়ার 6। এখন এখানে হচ্ছে 9 অর্থাৎ মাইনাস মাঝখানে যে পদটা আছে মাইনাস 9 আর টু দি পাওয়ার কিউব, এটাকে যদি আমরা এইভাবে ভাঙি যে মাইনাস 8 আর কিউব মাইনাস আর কিউব, অর্থাৎ মাইনাস 8টা আর কিউব এবং মাইনাস আরও একটা আর কিউব, তাহলে এখানে 8টা আর কিউব এবং আরও একটা আর কিউব, তাহলে হচ্ছে মাইনাস 9টা আর কিউব হয়ে যাবে যোগ বিয়োগ করলে, যোগ করলে হচ্ছে এটা হয়ে যাবে 9 মাইনাস 9 আর কিউব। এবং এই দুইটা মান যদি আমরা এখন গুণ করি অর্থাৎ মাইনাস 8 আর কিউব এবং মাইনাস আর কিউব, এই দুটো মান যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং আর টু দি পাওয়ার কিউব এবং আর টু দি পাওয়ার কিউব এই দুইটা গুণ করলে হবে হচ্ছে আর টু দি পাওয়ার 6, অর্থাৎ প্লাস 8 আর টু দি পাওয়ার 6 হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের এই সমীকরণটিতে বা মেইন যে সমীকরণ আর টু দি পাওয়ার মানে প্রথম পদ মানে আর টু দি পাওয়ার 6 মাইনাস 9 আর কিউব প্লাস 8 ইকুয়াল 0, এই সমীকরণটার প্রথম পদ এবং 3 নম্বর পদের গুণফলের সমান। তো আশা করি কীভাবে ভাঙছি এবং শর্ত কী সেটা তোমরা বুঝতে পারছো। এখন 3টা পদকে ভেঙে আমরা 4টা পদ করছি, তো 4টা পদের প্রথম 2টা পদ থেকে কমন যায় হচ্ছে আর টু দি পাওয়ার 3, তাহলে আর টু দি পাওয়ার 3 কমন গেলে আমরা লিখতে পারবো আর টু দি পাওয়ার 3 মাইনাস 8, এবং একইভাবে লাস্টের 2টা পদ থেকে আমরা কমন নিতে পারি মাইনাস 1 কমন গেলে এখানে আমরা লিখতে পারবো আর টু দি পাওয়ার 3 মাইনাস 8, এটা আমরা লিখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এখানে -1 কেন কমন নিয়েছি, +1 নিতে পারতাম, তাহলে +1 নিলে এখানে মান কিন্তু ভিন্ন হয়ে যেত, অর্থাৎ আর টু দি পাওয়ার মাইনাস আর টু দি পাওয়ার কিউব প্লাস 8 হতো। সেক্ষেত্রে কিন্তু আমার আগের যে দুইটা থেকে কমন নেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে আর টু দি পাওয়ার 3 মাইনাস 8 তার সাথে মিলতো না, তো তার জন্য হচ্ছে এখানে -1 কমন নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বাম পাশে প্রথম যে ব্র্যাকেটের মধ্যে যতটুকু মান আছে ততটুকু মানের মধ্যে মিলিয়ে হচ্ছে আমার এখানে কমন নিতে হবে। তো এখন এখানে হচ্ছে মাইনাসের বাম পাশে এবং ডান পাশে দুই পাশে হচ্ছে আর টু দি পাওয়ার কিউব মাইনাস 8 আছে, সেটা কমন যায়, তো সেটা এখানে লেখা হয়েছে আর টু দি পাওয়ার কিউব মাইনাস 8। তো আর টু দি পাওয়ার কিউব মাইনাস 8 কমন গেলে থাকবে হচ্ছে বাম পাশে আর টু দি পাওয়ার কিউব এবং ডান পাশে থাকবে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে আমরা 0 লিখতে পারি। তো আমরা জানি যে মিডল টার্ম ব্রেকের এই পর্যায়ে এসে এমনভাবে লেখা হয় যে হয় আর টু দি পাওয়ার কিউব মাইনাস 8 ইকুয়াল 0, অথবা আর টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ এই ব্র্যাকেটের যে দুটো অংশ এই দুটো অংশকে হচ্ছে এই দুটো অংশ সমান হচ্ছে 0 আকারে এভাবে লেখা হয়। তো এখানে আমরা লিখতে পারি যে আর টু দি পাওয়ার কিউব ইকুয়াল -8টা এ পাশে গেলে হবে হচ্ছে +8, তো +8কে অবশ্যই আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইকুয়ালের ডান পাশে -8টা বাম পাশ থেকে ডান পাশে যখন আসবে তখন +8 হবে, তো এই +8কে বা 8কে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, সেটা আমরা এখানে লিখেছি। এবং একইভাবে আর টু দি পাওয়ার কিউব ইকুয়াল এই -1টা ইকুয়ালের ডান পাশে গেলে হবে হচ্ছে +1, তো 1কে আমরা কিউব আকারে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে হচ্ছে আর টু দি পাওয়ার কিউব এবং এখানে 2 টু দি পাওয়ার কিউব, তো এখানে হচ্ছে
সূচক ও লগারিদমের সূত্র অনুযায়ী এখানে হচ্ছে পাওয়ার এবং পাওয়ার সমান হয়ে গেছে, অর্থাৎ ইকুয়ালের দুই পাশে যে দুইটা বেস আছে, দুইটা বেজের পাওয়ার এবং পাওয়ার দুই পাশের পাওয়ার সমান হয়ে গেছে। তো দুই পাশের পাওয়ার সমান হয়ে গেলে আমরা লিখতে পারি যে বেস বেস সমান হয়, অর্থাৎ এখানে পাওয়ার পাওয়ার সমান হয়ে গেছে তাই বেস বেস সমান হবে। একইভাবে বেস বেস সমান হয়ে গেলে কিন্তু আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে যেহেতু পাওয়ার পাওয়ার সমান হয়ে গিয়েছে, তো তার জন্য আমরা লিখতে পারবো বেস ইকুয়াল বেস, অর্থাৎ আর ইকুয়াল 2 লিখতে পারবো। এবং একইভাবে ডান পাশের যে আর টু দি পাওয়ার কিউব ইকুয়াল 1 টু দি পাওয়ার কিউব, এখানেও আমরা লিখতে পারবো বেস বেস সমান, অর্থাৎ এখানেও কিন্তু পাওয়ার পাওয়ার সমান হয়ে গেছে, অর্থাৎ আর টু দি পাওয়ার 1 আমরা লিখতে পারবো। এখন এই আর টু দি পাওয়ার 1 এবং আর টু দি পাওয়ার 2 এই দুইটার থেকে আমাদের যে কোনো একটা মান নিতে হবে। তো সেই ক্ষেত্রে আর টু দি পাওয়ার 1 আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতের মান কখনো 1 হয় না। 1 হলে কিন্তু এখানে ধারাগুলোর মান সবসময়ের জন্য একই মান আসে। তো এই 1টাকে আমরা নিতে পারবো না, আমরা নিতে পারবো হচ্ছে 2কে, অর্থাৎ এখানে হচ্ছে আমরা আর এর মান পেয়েছি 2, অর্থাৎ আর ছিল হচ্ছে এখানে এই ধারাটির ক্ষেত্রে হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। তো আমরা লিখতে পারি যে ধারাটির সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে 2। এখন হচ্ছে আমরা এই সমস্যাটির গ নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে গুণোত্তর ধারাটির 10তম পদ 5120, অর্থাৎ 5120 হলে এ ও ডি এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে মান দিয়ে দেওয়া হয়েছে গুণোত্তর ধারার, আমার মান নির্ণয় করতে হবে সাধারণ সমান্তর ধারার সাধারণ অন্তর এবং হচ্ছে প্রথম পদের মান। তো এখানে যেটা দেওয়া হয়েছে সেটা আমরা এখানে লিখলাম, অর্থাৎ দেওয়া আছে গুণোত্তর ধারার 10তম পদ হচ্ছে 5120, সেটা আমরা এখানে লিখে নিয়েছি যে মানটা দেওয়া হয়েছে 5120। তো এইখান থেকে হচ্ছে আমাদের প্রথম পদ এবং হচ্ছে সমান্তর ধারার সাধারণ অন্তর ডি এর মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু গুণোত্তর ধারার 10তম পদের মান দিয়ে দিয়েছে, আমরা 10তম পদ কি লিখতে পারি, এ ইন্টু, আমরা ওখানে উপরে লিখেছিলাম যে ওই যে যখন সমীকরণ গঠন করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম যে 10তম পদ হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার 9, অর্থাৎ এখানে এন এর মান 9, এন এর মান যখন 10 বসাবো, কারণ 10তম পদের কথা বলছে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 থেকে যখন এখানে n এর মান 10 বসানো হবে, তাহলে 10 - 1 করলে অবশ্যই 9, তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার 9 ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে 5120, কারণ আমাদের বলা হয়েছে 10তম পদ হচ্ছে 5120 বা 5120। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দশম পদ হচ্ছে আমরা জানি যে a ইন্টু আর টু দি পাওয়ার 9, তো সেটা আমরা এখানে লিখতে পারি যে a ইন্টু আর টু দি পাওয়ার 9 ইকুয়াল 5120। তো এখানে হচ্ছে আমরা আর এর মান কিন্তু পেয়েছি, আর এর মানটা এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ উপরে যে মানগুলো আমরা পেয়ে আসতেছি সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে করতে বাকি যে প্রশ্নগুলো করছে তারা অ্যান্সার আমরা করতে পারবো। তো এখানে আমরা আর এর মান 2 ব্যবহার করছি, তাহলে 2 টু দি পাওয়ার 9, তাহলে a ইন্টু 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল 5120। তাহলে এখানে আমরা লিখতে পারবো a ইকুয়াল, এখানে ইকুয়ালের ডান পাশে ছিল 5120 এবং এই 2 টু দি পাওয়ার 9 এর সাথে গুণ আকারে ছিল, এটা ইকুয়ালের ডান পাশে যখন যাবে তখন ভাগ হয়ে যাবে। তো 5120 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 9 আমরা লিখতে পারি। তো 5120কে আমরা যদি 2 টু দি পাওয়ার 9 দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 9। আমরা ক্যালকুলেটর এখানে মান প্রেস করছি, মান পেয়েছি হচ্ছে 10, অর্থাৎ এখানে এ এর মান পেয়েছি হচ্ছে 10, তাহলে প্রথম পদ এর মান পেয়েছি হচ্ছে 10 এবং এই 2 টু দি পাওয়ার 9 করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 512। তো এই 5120কে 512 দ্বারা ভাগ করলে আমরা মান পেয়েছি হচ্ছে 10, অর্থাৎ এখানে আমরা প্রথম পদ এ এর মান পেয়েছি হচ্ছে 10। তো হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছিল প্রথম পদ এবং সাধারণ অন্তর ডি এর মান। তো আমরা প্রথম পদ এ এর মান নির্ণয় করেছি, এখন হচ্ছে আমরা সাধারণ অন্তর ডি এর মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে যে মানগুলো আমাদের এখন হাতে আছে সে মানগুলো আমরা এখানে লিখে নিচ্ছি, অর্থাৎ আমাদের হাতে হচ্ছে প্রথম পদ এ ইকুয়াল 10 এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল হচ্ছে 2, এই দুইটা মান হচ্ছে আমরা হাতে পেয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমরা ডি এর মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডি এর মান নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে প্রশ্নে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তের দিকে খেয়াল করতে হবে। আমাদের বলা হয়েছিল যে সমান্তর ধারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার 4তম পদের সমান। তো এখানে হচ্ছে আমরা প্রথম পদ এ এর মান পাই, বা এ এর মান হচ্ছে আমাদের হাতে আছে এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত যেটা আর এর মান সেটা হচ্ছে আমাদের হাতে আছে। তো এ এবং আর এর মান যদি আমরা জানি এবং কততম পদ নির্ণয় করতে হবে সেটাও যদি আমরা জানি, তাহলে হচ্ছে অবশ্যই আমরা মান বের করতে পারবো। অর্থাৎ এখানে গুণোত্তর ধারার 4তম পদ আমরা লিখতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার n-1, তাহলে এন এর এখানে যদি 4 বসিয়ে দিই, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 4-1 করলে আমরা মান পাবো এ ইন্টু আর টু দি পাওয়ার 3। তো সেই ক্ষেত্রে আমরা এ এর মানও জানি, আর এর মানও জানি, তো
তো এখানে সেই মানগুলো আমরা বসিয়েছি, অর্থাৎ এ এর মান পেয়েছি 10 এবং আর এর মান পেয়েছি হচ্ছে 2। তো 2 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 করলে 8 আসবে এবং 8 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 80 আসবে, অর্থাৎ 8 10 80 বা 80। অর্থাৎ গুণোত্তর ধারার চতুর্থ পদ পেয়েছি হচ্ছে আমরা 80। আমাদের শর্তে বলা হয়েছিল যে সমান্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এখানে গুণোত্তর ধারার চতুর্থ পদ পেয়েছি হচ্ছে 80, তাহলে আমরা এটাকে হচ্ছে সমান্তর ধারার দ্বিতীয় পদ বলতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে এখানে আমরা সেটাই লিখব যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে সমান্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে 80। সমান্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে 80। এখানে এই বিষয়টা হচ্ছে বোঝার আছে যে শর্তের দিকে খেয়াল করতে হবে। গুণোত্তর ধারার বলা হয়েছিল যে গুণোত্তর ধারার চতুর্থ পদ হবে হচ্ছে সমান্তর ধারার দ্বিতীয় পদের সমান। তো এখানে সমান্তর ধারার দ্বিতীয় পদ হবে 80, কারণ হচ্ছে আমরা গুণোত্তর ধারার চতুর্থ পদ পেয়েছি হচ্ছে 80। তো এখানে আমরা সেটাই লিখেছি যে সমান্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে 80। এখন সমান্তর ধারার দ্বিতীয় পদ কত, a প্লাস ডি পেয়েছিলাম, প্রথমে সমীকরণ পেয়েছিলাম যে সমান্তর ধারার হচ্ছে দ্বিতীয় পদ a প্লাস ডি। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস ডি ইকুয়াল হচ্ছে 80। তাহলে এখানে a এর মান আমরা জানি 10, d এর মান হচ্ছে আমরা এখান থেকে নির্ণয় করব, ইকুয়াল আমরা 80 লিখতে পারি। তো এই 10টা প্লাস 10টা ইকুয়ালের ডান পাশে যখন যাবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো যে d ইকুয়াল 80 মাইনাস 10। তাহলে আমরা d এর মান পাবো হচ্ছে 70। অর্থাৎ আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল যে সমান্তর ধারার, অর্থাৎ নির্ণয় করতে বলা হয়েছিল সমান্তর ধারার সাধারণ অন্তর d এর মান এবং হচ্ছে প্রথম পদ a এর মান, এবং মান দিয়ে দেওয়া হয়েছিল একটা গুণোত্তর ধারার 10তম পদের মান। তো সেখান থেকে a এবং d এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা সেটা নির্ণয় করেছি। অর্থাৎ d এর মান পেয়েছি 70 এবং a এর মান পেয়েছি 10, খ নম্বরে আর এর মান পেয়েছিলাম হচ্ছে 2। এখন হচ্ছে আমরা ঘ নম্বর সমস্যার সমাধান করব। এখানে আমাদের ঘ নম্বর সমস্যায় বলা হয়েছে যে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের প্রথম পদ a এর মান পেয়েছি হচ্ছে 10, সাধারণ অন্তরে d এর মান পেয়েছি 70। আমাদের মান নির্ণয় করতে হবে সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে যেহেতু প্রথম 20টি পদের সমষ্টির মান নির্ণয় করতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে পদ সংখ্যাও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পদ সংখ্যা n ইকুয়াল দিয়ে দেওয়া হয়েছে 20। তো এখানে 20টি পদের সমষ্টি মান আমাদের নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র জানি যে Sn ইকুয়াল n/2 × 2a + n - 1 × d। তো এখানে হচ্ছে আমরা সেটা লিখব, অর্থাৎ 20টি পদের সমষ্টি আমরা এখানে লিখছি S20। এখানে লেখা হয় Sn, যখন n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে তখন লেখা হয় Sn। তো যখন n এর মান যখন দিয়ে দিয়েছে তখন হচ্ছে সেই n এর এখানে আমরা 20 লিখেছি, অর্থাৎ n এর মান এখানে 20 দিয়ে দেওয়া হয়েছে যে 20টি পদের সমষ্টি। তো সেক্ষেত্রে n এর মান আমরা 20 লিখতে পারি। তাহলে S20 ইকুয়াল হট, তারপর আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী যে জানি n/2, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল আমরা জানি যে n/2 × 2a + n - 1 × d। এখানে হচ্ছে n এর মান 20 লেখা হয়েছে বাই 2, তারপরে হচ্ছে 2a, অর্থাৎ a এর মান 10, তাহলে 2 × 10 + n - 1 × d, অর্থাৎ n এর মান হচ্ছে 20। তো 20 লেখা হয়েছে, তাহলে 20 - 1 × d এর মান হচ্ছে 70। তো সেটা লেখা হয়েছে। এখানে 20কে 2 দ্বারা ভাগ করলে মান পাবো হচ্ছে 10 এবং 2কে 10 দ্বারা গুণ করলে মান পাবো হচ্ছে 20, প্লাস 20 থেকে 1 মাইনাস করলে মান পাবো হচ্ছে 19। তাহলে 19 তার সাথে গুণ আকারে আছে d, অর্থাৎ 70। তো এই মানটা আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে প্রথম 20টি পদের সমষ্টি পেয়ে যাব। তো সেক্ষেত্রে এখানে 19 × 70 করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 19 × 70 করলে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 13 আচ্ছা, যেটা লেখা হয়েছে সেটা আমরা এখানে লিখিনি, অর্থাৎ প্রথমত ছিল 10 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে ছিল 20 প্লাস এখানে 19 × 70 করে আমরা মান পেয়েছি 1330, সেটা লেখা হয়েছে। তো 1330 প্লাস 20 করলে আমরা মান পাবো 1350, সেটা আমরা লিখবো এখানে, অর্থাৎ 1350। এবং 1350 হচ্ছে গুণ হবে হচ্ছে বাইরে যে 10 ছিল বা 10 ছিল তার সাথে। তো 10 × 1350 করলে যে মানটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের সমষ্টি, অর্থাৎ 1350 × 10 করলে আমরা মান পেয়েছি 13500, তো অর্থাৎ 13500। অর্থাৎ আমরা এখানে অর্থাৎ সমান্তর ধারার প্রথম পদ 10 এবং সাধারণ অন্তর d ধরে প্রথম 20টি পদের সমষ্টি পেয়েছি 13500। এ হচ্ছে আমার টোটাল অঙ্কের সমস্যার সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।